তো ইনফ্লুয়েন্স অফ কম্বিং অপারেশন অন কোয়ালিটি, অর্থাৎ এখানে আমরা বোঝার চেষ্টা করছি যে কম্বিং যদি আমরা করি তাহলে ইয়ার্ন কোয়ালিটির উপরে কি প্রভাব পড়ে। এখানে একটা গ্রাফের এক্স অক্ষ বরাবর দেখানো হচ্ছে যে কত পার্সেন্ট নয়েল আমরা রিমুভ করলাম। 0%, 5%, 10%, 15%, 20%, অর্থাৎ কত পার্সেন্ট নয়েল আমরা রিমুভ করলাম। এই জিনিসটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর। আর ওয়াই অক্ষ বরাবর দেয়া আছে হচ্ছে ইমপ্রুভমেন্ট ইন ইয়ার্ন কোয়ালিটি, যে আমরা ইয়ার্নের কোয়ালিটি কতটুকু ইমপ্রুভ করলো, কত পার্সেন্ট ইমপ্রুভ করলো, এই জিনিসটা আমাদের হচ্ছে ওয়াই অক্ষ বরাবর দেয়া আছে। তো এখানে বিশ্লেষণের জন্য ৩ টা হচ্ছে প্রপার্টিকে বেছে নেওয়া হয়েছে। ইয়ার্নের ৩ টা গুরুত্বপূর্ণ প্রপার্টিকে হচ্ছে বেছে নেওয়া হয়েছে। ৩ টা গুরুত্বপূর্ণ প্রপার্টির মধ্যে স্মল a দিয়ে বোঝানো হচ্ছে ইয়ার্নের স্ট্রেংথ, স্মল b দিয়ে বোঝানো হচ্ছে ইয়ার্নের ইভেননেস এবং স্মল c দিয়ে বোঝানো হচ্ছে ইয়ার্নের ইমপারফেকশন। তো ইয়ার্নের স্ট্রেংথ কি এটা আমরা জানি। আবার ইয়ার্নের ইভেননেস কি এটাও আমরা জানি, তাই না? কারণ ইভেননেস বলতে আমি আরেকটু মনে করিয়ে দিই তাহলে। ইভেননেস বলতে তো আমরা বুঝি যে সমতা, শাব্দিক অর্থ। তো ইয়ার্ন ইভেননেস মানে হচ্ছে সমতা। তো কিসের সমতা? আমরা এখানে ২ টা কথা বলেছিলাম। একটা ছিল হচ্ছে মাস পার ইউনিট লেংথ এর ইভেননেস। অর্থাৎ ইয়ার্নের ডিফারেন্ট ইউনিট লেংথ নিলে আমি একই ভর পাবো। এই একটা সমতা। এটা হচ্ছে ইয়ার্নের ইভেননেস। আবার আরেকভাবে ব্যাখ্যা করা যেতে পারে যে ইয়ার্নের ইভেননেস মানে হচ্ছে ইয়ার্নের ডিফারেন্ট ক্রস সেকশনে ফাইবারের সংখ্যার হচ্ছে ইভেননেস। কারণ হলো যদি ইয়ার্নের ডিফারেন্ট ক্রস সেকশনে ফাইবারের সংখ্যা হচ্ছে সমান না হয়, তাহলেই কিন্তু হচ্ছে মাস পার ইউনিট লেংথ এর ক্ষেত্রে কম বেশি হবে। যেই ক্রস সেকশনে ফাইবারের সংখ্যা অনেক বেশি সেখানে একটা থিক প্লেস পাওয়া যাবে। যেই ক্রস সেকশনে ফাইবারের সংখ্যা কম সেখানে একটা থিন প্লেস পাওয়া যাবে। তো অবশ্যই ইয়ার্নের ইভেননেস হচ্ছে আম ফাইবারের সংখ্যার উপরও নির্ভরশীল, যে ডিফারেন্ট ক্রস সেকশনে ফাইবারের সংখ্যা সমান কিনা। যাই হোক, স্ট্রেংথ এবং ইভেননেস এই বিষয়গুলো নিয়ে আমরা আগে কথা বলেছিলাম। আমাদের কাছে অপরিচিত যে জিনিসটা, যে টার্মটা আছে সেটা হচ্ছে ইয়ার্নের মধ্যকার ইমপারফেকশন। এটা আমাদের হচ্ছে অপরিচিত। তো ইমপারফেকশন জিনিসটা আমাদেরকে একটুখানি ব্যাখ্যা করা প্রয়োজন। আমরা একটা ওয়ার্ড ফাইল খুলে ফেলি। না বুঝলে আমাকে বলো, আমি বারবার বলে বুঝানোর চেষ্টা করব যদিও। আচ্ছা, এমএস ওয়ার্ডের এই লেখাটা কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো উপরে লিখেছি আমি উস্টার ইভেননেস টেস্টার। আচ্ছা, প্রথমে নিচে থেকে আসি। নিচে লেখা আছে ইমপারফেকশন ইনডেক্স। ইমপারফেকশন ইন্ডেক্সটাকে হচ্ছে আমরা সংক্ষেপে এটাকে বলি আইপিআই, ইমপারফেকশন ইনডেক্স। ইয়ার্নের ইমপারফেকশন বলতে এই ইমপারফেকশন ইন্ডেক্সটাকেই বোঝানো হয়। তো এখানে ইমপারফেকশন ইনডেক্স বলতে আসলে একটা সংখ্যা। কিসের সংখ্যা? টোটাল নাম্বার অফ ফল্টের সংখ্যা। আমাদের ইয়ার্নের টেস্ট করার জন্য একটা মেশিন আছে। মূল মেশিনটার নাম হচ্ছে ইয়ার্ন ইভেননেস টেস্টার বা শুধু ইভেননেস টেস্টার। কারণ ওখানে ইয়ার্ন, স্লাইভার, রোভিং সবগুলারই ইভেননেস টেস্ট করা যায়। তো ইভেননেস টেস্টার নামে আমাদের একটা মেশিন পাওয়া যায়। এটা বেশ অ্যাভেইলেবল। যারা তোমার হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি ইয়ার্ন করে সবার কাছে এই মেশিনটা আছে। তো উস্টার হচ্ছে সবচেয়ে জনপ্রিয় মেশিন ম্যানুফ্যাকচারার ইভেননেস টেস্টারের ক্ষেত্রে, বা শুধু ইভেননেস এর ক্ষেত্রেই না, আমাদের টোটাল স্পিনিং এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় টেস্টিং মেশিন হচ্ছে উস্টার, সুইজারল্যান্ডের কোম্পানি। তো উস্টার ইভেননেস টেস্টার মেশিনে আমরা ১০০০ মিটার ইয়ার্নকে টেস্ট করি। যদি ১০০০ মিটার সময় বাঁচানোর জন্য অনেক সময় ১০০০ মিটার করা হয় না, ৪০০ মিটার করা হয়। তো ৪০০ মিটার যদি করাও হয় তাহলেও রেজাল্টটাকে ১০০০ মিটারে কনভার্ট করে প্রকাশ করা হয়। তো প্রকাশ করলে তারপরে ওই ১০০০ মিটারের যে টেস্ট রিপোর্ট পাওয়া যাবে সেখানে ৩ ধরনের বিশেষ ফল্ট আছে। বেশ আরো কিছু প্রপার্টি বের করা হয়। এর মধ্যে এটা ৩ টা। একটা হচ্ছে থিক প্লেস, একটা হচ্ছে থিন প্লেস এবং আরেকটা হচ্ছে ন্যাপস। এই ৩ ধরনের ফল্টের সমষ্টি, যে ১০০০ মিটারের মধ্যে এই ৩ ধরনের ফল্ট টোটাল কয়টা পাওয়া গেল?
1000 মিটারের মধ্যে এই ৩ ধরনের ফল্ট টোটাল কয়টা পাওয়া গেল? এটাকেই বলা হয় হচ্ছে ইমপারফেকশন ইনডেক্স। তো ইয়ার্নের ইমপারফেকশন বলতে আসলে মূলত এই জিনিসটাকেই হচ্ছে ইঙ্গিত দেয়া হয়েছে যে ইমপারফেকশন ইনডেক্স এর ক্ষেত্রে ভ্যালুটা কিরকম আসবে। তো এখানের কথাটা অবশ্য এখনো পুরোপুরি পরিষ্কার না হওয়ারই কথা। কারণ খেয়াল করে দেখো যে এখানে বলা হচ্ছে থিক প্লেস, থিন প্লেস, ন্যাপস। এখন থিক প্লেস মানে তো হচ্ছে কোন একটা জায়গায় ইয়ার্নটা একটু মোটা হয়ে গেল। সেটাকে আমরা থিক প্লেস বলবো। ন্যাপস মানে তো আমরা জানি। ন্যাপস হলে হচ্ছে ফাইবারের এনট্যাঙ্গলমেন্ট তৈরি হয়। তো অনেকগুলা ফাইবার যখন একসাথে গুটি পাকায় তার থিকনেস নিশ্চয়ই মূল ইয়ার্নের থিকনেস এর চাইতে অনেক বেশি হবে। থিন প্লেস মানে একটা চিকন জায়গা এটাও আমরা জানি। কিন্তু মুশকিল হচ্ছে যে আমাদের স্টেপল ইয়ার্ন যদি ব্যবহার করি তাহলে তো কখনোই 100% হচ্ছে আ ইভেন ইয়ার্ন পাওয়া সম্ভব না। কোথাও, কোথাও বা তোমার হচ্ছে একটুখানি বেশি বা একটুখানি কম তো হবেই। তো একটুখানি বেশি থিক প্লেস পাওয়া গেলেই কি আমরা সেটাকে একটা ফল্ট হিসেবে কাউন্ট করব কিনা? এই জায়গা থেকে আসলে মূলত আমাদের এখানে কিছু লিমিট বেঁধে দেয়া হয়েছে। +50, -50, +200%। তো এই লিমিটটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে এই লিমিটটা দিয়ে কি বোঝানো হলো। আমি হচ্ছে একটা ইয়ার্ন আঁকার চেষ্টা করব। ঠিক আছে? মনে করো এটা একটা ইয়ার্ন। যদিও আমি পক্ষপাতমূলকভাবে হচ্ছে এটাকে বেশ এবড়ো-খেবড়ো করে দিয়েছি বোঝার জন্য আরকি। তো একটা ইয়ার্ন যখন ইভেননেস টেস্টার এর মাঝখান দিয়ে হচ্ছে যাবে, তখন ইভেননেস টেস্টার সবার ১ম যেটা করে যে তার একটা এভারেজ থিকনেস বা একটা এভারেজ থিকনেস সে বের করে ফেলে। এই ইয়ার্নটাকে এনালাইসিস করার পরে এভারেজ থিকনেস সে ক্যালকুলেট করে। তো ধরে নিলাম আমরা এখন সেই কাজটা করে ফেলে আমরা মনে করো একটা এভারেজ থিকনেস ক্যালকুলেট করে এভারেজ থিকনেসটাকে আমরা হচ্ছে দাগ দিয়ে দিই। হ্যাঁ? ডট লাইন। ডট লাইন মানে হচ্ছে তার এভারেজ থিকনেস। এটা একটা আর এটা একটা। ডট লাইন মানে হচ্ছে তার এভারেজ থিকনেস এবং এই এভারেজ থিকনেসটাকে আমি ধরে নিলাম এটাকে আমরা বলবো হচ্ছে তো এভারেজ যেটা আমরা পেলাম থিকনেস এই থিকনেসটাকে আমরা বলবো হচ্ছে 100%। হ্যাঁ, মাউস দিয়ে লিখছি তো এইজন্য একটু লেখাটা খুবই এবড়ো-খেবড়ো হবে। তোমাদের কল্পনা শক্তির একটু প্রবল ব্যবহার করা লাগবে এখানে। তো এভারেজ থিকনেস আমরা ধরে নিচ্ছি এটার 100%। তো এখন চলো কিছু থিক প্লেস আমরা খুঁজে বের করি। ঠিক আছে? যেমন মনে করো কোথায় একটা থিক প্লেস পাওয়া যায়। মনে করি যে এইখানে একটা থিক প্লেস আমরা আচ্ছা অনেক থিক প্লেস আছে। আমি আমার সুবিধা অনুযায়ী ২-১ টাকে খোঁজার চেষ্টা করছি আরকি। মনে করো ওটাও একটা থিক প্লেস, আবার এটাও একটা থিক প্লেস। আবার ধরা যাক এখানেও একটা থিক প্লেস দেখতে পাচ্ছি আমরা। অনেক থিক প্লেস এবং থিন প্লেস। বরঞ্চ ইভেন ইয়ার্ন বলতে শুধুমাত্র মনে হয় এইটুকু জায়গাতে একটুখানি ইভেন পাওয়া যাচ্ছে যেটা এভারেজ এর কাছাকাছি। বাকি সব জায়গায় হয় এভারেজ এর চেয়ে কম বা এভারেজ এর চাইতে বেশি। এখন এভারেজ টুকু যদি হয় ১০০%, এভারেজ টুকু হচ্ছে ১০০ তাহলে এই থিক প্লেসটার থিকনেস কত হতে পারে? আমি ধরে নিলাম এটা কত হবে? হয়তোবা 140 হবে। ধরে নিলাম। কম বেশি হতে পারে। এই ডট লাইন দিয়ে তো এভারেজ বোঝাচ্ছে। আমি বলেছি এভারেজ মানে হচ্ছে ১০০%। তো এভারেজ যদি ১০০% হয় তাহলে এখানে ১০০ র পরে আরেকটু থিক প্লেস আছে। এখানে নিচে আরেকটু থিক প্লেস আছে। তো মনে করো এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে ১৪০%। ১৪০%। এখন প্রশ্ন হচ্ছে এই ক্রস সেকশনে যে ১৪০% থিক প্লেস, এটাকে আমরা হচ্ছে একটা থিক প্লেস হিসেবে কাউন্ট করব কিনা? এটা তো অবশ্যই থিক প্লেস কিন্তু এটাকে আমরা ফল্ট হিসেবে কাউন্ট করব কিনা? ইমপারফেকশন ইনডেক্স বলছে যে না এটাকে ফল্ট হিসেবে কাউন্ট করা যাবে না। কেন? কারণ হচ্ছে থিক প্লেসের লিমিট দেওয়া আছে +50%। +50% মানে হচ্ছে এভারেজ এর চাইতে ৫০% যদি বেশি থাকে তখন সেটাকে আমরা গিয়ে হচ্ছে একটা থিক প্লেস ধরব। আমার কথাটা কি বোঝা যাচ্ছে? জি স্যার, বুঝতেছি বলেন। আচ্ছা। হ্যাঁ, না বুঝলে আমাকে হচ্ছে আ ইয়েতে কি বলে চ্যাট বক্সে লিখে একটু জানিয়ে দিও।
তো এই 140% এর যেটা, তো 140% হচ্ছে এই ক্ষেত্রে আমরা এটাকে থিকনেস ধরতে পারি না। কারণ হচ্ছে আমাকে থিকনেস ধরতে হবে এভারেজের চাইতে 50% যদি আমি বেশি পাই, অর্থাৎ এভারেজ 100, 50 বেশি, তার মানে 150% পেলে তখন সেটাকে আমরা থিকনেস ধরবো। তাহলে এখন আরেকটা খুঁজে নেই। যেমন এই যে পাশেরটাই ধরো, ঠিক আছে? পাশেরটা কত হবে? পাশেরটা মনে করো 250 হলো। 250% ধরে নিচ্ছি। ঠিক আছে? এটা হচ্ছে 250%। তো 140% হলে এটা থিকনেস হিসেবে কাউন্ট হবে না। 250% হলো। তার মানে আ আমরা কি ন্যাপস পাচ্ছি কিনা? ন্যাপস পাচ্ছি না। কেন? কারণ হচ্ছে ন্যাপস বলেছে এভারেজের চাইতে 200% প্লাস। তার মানে ন্যাপস হতে হলে কমপক্ষে তাকে 300% হতে হবে। তো এটা যেহেতু 300% না, তাহলে সেটা ন্যাপস না। তাহলে সেটা কিসে পড়লো? থিকনেসে পড়লো। কারণ +50% অর্থাৎ এভারেজের চাইতে 50 যোগ। তার মানে এভারেজ 100 যোগ 50, 150 হলেই আমরা সেটাকে থিকনেস ধরতে পারি। 300 তে গেলে সেটাকে আমরা ন্যাপস ধরতে পারতাম। কিন্তু এটা 250, তাই এটা একটা থিকনেস হিসেবে কাউন্ট হবে। আবার থিন প্লেসের কথা আমরা একটা থিন প্লেস বেছে নেই। থিন প্লেস মনে করো এখানে একটা থিন প্লেস আছে। এভারেজ যদি 100 হয় তাহলে এটা মনে করো কত আছে? 80। ঠিক আছে? এভারেজ যদি 100 হয় তাহলে এটা হচ্ছে 80%। তাহলে 80% হওয়ার ফলে এটাকেই আমরা একটা থিন প্লেস হিসেবে কাউন্ট করব কিনা? এভারেজ হিসেবে এভারেজের চাইতে থিন প্লেসের লিমিট দেয়া আছে। এভারেজের চাইতে একটুখানি কম হলেই থিন প্লেস কাউন্ট করা হবে না। এভারেজের চাইতে যদি 50% কম পাওয়া যায় তখন আমরা ওইটাকে একটা থিন প্লেস কাউন্ট করব। তার মানে এখানে এভারেজের চাইতে মাত্র 20% কম আছে। সুতরাং এটা একটা থিন প্লেস না। অর্থাৎ 80% এটাকে থিন প্লেস হিসেবে কাউন্ট করবে না। হ্যাঁ, যদিও সে থিন প্লেস অবশ্যই। কিন্তু ওই যে স্টেপল ইয়ার্ন যেহেতু আমরা আ কখনোই 100% ইভেন ইয়ার্ন পাচ্ছি না, তাই আমরা ফল্ট কাউন্ট করার ক্ষেত্রে কিছুটা ফ্লেক্সিবিলিটি আমরা হচ্ছে শো করব। ব্যাস, আশা করি বুঝতে পারছো যে 140% কেন থিক প্লেস হলো না, 250 কেন ন্যাপস হলো না কিন্তু থিক প্লেস হলো, এবং 80% কেন থিন প্লেস হলো না। স্যার 250 টা বুঝি নাই আরেকবার হ্যাঁ, একটু। 250 টা হচ্ছে 250 মানে কি? 250 মানে হচ্ছে 100 তো এভারেজ। আর 150 আছে হচ্ছে প্লাস 150। তো থিক প্লেস কখন হবে? যদি এভারেজের চাইতে 50% বেশি হয়, তাহলেই তো সেটা থিক প্লেস হবে। তো এভারেজের চাইতে 150% বেশি, তাহলে তো এটা অবশ্যই থিক প্লেস। কিন্তু এই 250% এটা কিন্তু ন্যাপস না। কেন ন্যাপস হবে না? কারণ ন্যাপস এর জন্য বলেছে এভারেজের চাইতে 200% বেশি হলে তখন তাকে ন্যাপস গণ্য করা হবে। তো এটা তো 250 আসছে। স্যার যদি এভারেজ তো স্যার 100, তাহলে এর 50% হইলে কি 250 হয় কেমনে? এভারেজ 100, তো উপরে কিছু বেশি আছে, নিচেও কিছু বেশি আছে। তাই আমরা সেটাকে আন্দাজ করলাম 250। এখন এখানে বলেছে থিক প্লেস +50, তার মানে হচ্ছে এভারেজের চাইতে 50% বেশি হলেই সেটা থিক প্লেস। 60% বেশি হলে কি হবে? থিক প্লেসই হবে। আমি কাউকে বললাম যার ওজন 100 কেজি সেই মোটা। এখন যার ওজন 150 কেজি সে কি হবে? মোটা হবে। যার ওজন 200 কেজি সে আরো বেশি মোটা হবে। বোঝা যাচ্ছে কি? +50% হচ্ছে জি এটার স্যার। এটার মিনিমাম লিমিট। মিনিমাম স্যার লিমিট এখানে কি মানে 50% থেকে 20 পর্যন্ত, সরি 200 পর্যন্ত হলেই কি থিক প্লেস হবে? জি, জি। যখন +200% হয়ে গেল তখন সেটাকে আমরা একটা ন্যাপস হিসেবে কাউন্ট করতে পারি। আর কোনো প্রশ্ন আছে কি? এটা বুঝেছি আমরা, এটা আ জরুরি একটা টপিক। জি স্যার। আচ্ছা, জি স্যার, যদি মোটামুটি। হ্যাঁ, একটুখানি কনফিউশন থাকলে বলো, এটা ক্লিয়ার, তাহলে আমরা ক্লিয়ার করে ফেলি। স্যার পুরাটা একবার বললে ভালো হতো। আচ্ছা, পুরোটা হচ্ছে যে ইমপারফেকশন ইনডেক্স হচ্ছে টোটাল নাম্বার অফ ফল্ট। ইভেননেস টেস্টার নামে একটা মেশিন আছে। সেই মেশিনে আমরা 1000 মিটার হচ্ছে টেস্ট করে থাকি। টেস্ট করার পরে এই ৩ ধরনের ফল্ট সর্বমোট আমি হচ্ছে আ কয়বার পেলাম 1000 মিটারের মধ্যে। যেমন আমি উদাহরণ হিসেবে দিয়েছি ১০০ যোগ ১০০ যোগ ৫০, তার মানে হচ্ছে আমি ইয়ার্নটাকে 1000 মিটার টেস্ট করে +50% থিক প্লেস পেয়েছি ১০০ টা, -50% থিক প্লেস পেয়েছি ১০০ টা, আর +200% ন্যাপস পেয়েছি 50 টা। তাহলে এই ৩ ধরনের ফল্ট 1000 মিটারের মধ্যে কয়বার পেয়েছি? 250 বার পেয়েছি। তখন এই 250 বার হচ্ছে ইমপারফেকশন ইনডেক্স। তখন আমরা বলব ইয়ার্নের ইমপারফেকশন ইনডেক্স কত? উত্তর হবে হচ্ছে 250।
কেন 250? কারণ 1000 মিটারের মধ্যে এই 3 ধরনের ফল্ট আমি 250 বার পেয়েছি। এবার কি বোঝা গেল? জি স্যার। হ্যাঁ। আর স্যার হচ্ছে স্যার জি, সূত্রটা কি স্যার যে এটা যেটা হ্যাঁ, হ্যাঁ। দিছেন মানে জি, জি। 50% বাড়বে ওটা 50% কমবে আর ওটা হলো স্যার 200% বাড়বে। 200% বাড়বে ঠিক কথাটা এরকম না। তুমি কি মাঝখান থেকে শুরু করছো? স্যার নেপসের ক্ষেত্রে মানটা কিভাবে নিতে স্যার একটু আরেকবার বলবেন? হ্যাঁ, আমার অবশ্যই। disconnect ন্যাপসের হয়ে ক্ষেত্রে গেছিল। যেমন আমি একটা ইয়ার্ন তোমাদেরকে এখন একটা থিক প্লেস আঁকি ইয়ার্নের মধ্যে। যেমন ধরো এই যে এটা ডট লাইন দিয়ে আঁকি। আমি একটা হ্যাঁ, ন্যাপস এঁকে ফেলি তাহলে। মনে করো এই যে এই জায়গাটা। এই যে ডট লাইন দিয়ে আঁকলাম। ঠিক আছে? এই ডট লাইন দিয়ে আঁকলাম। তখন এই যে এই জায়গাটার যদি এভারেজ হয় 100 তাহলে মনে করো এটা 320 আছে। এভারেজ যদি 100% হয় তাহলে এটা ধরে নাও এটা হচ্ছে 320%। বেশ মোটা কিন্তু এই যে এই মাথা থেকে শুরু করে একদম উপর পর্যন্ত। অবশ্যই এভারেজ ইয়ার্নের 3 গুণের বেশি হয়ে গেছে। তখন আমাকে বলেছে ন্যাপস কখন কাউন্ট করব? ন্যাপস কাউন্ট করব হচ্ছে এভারেজের চাইতে, এভারেজটা 100%, এভারেজের চাইতে 200% যদি থিকনেস বেশি হয়, তখন সেটাকে আমরা হচ্ছে ন্যাপস ধরবো। তো এটা এভারেজের চাইতে 220% বেশি আছে। তাহলে অবশ্যই এটা একটা ন্যাপস হিসেবে কাউন্ট হবে। তো এখন 1000 মিটার টেস্ট করার পরে এই 3 ধরনের ফল্ট ইয়ার্নে আমি কয়বার পেলাম? 1000 মিটার টেস্ট করার পরে ইয়ার্নে এই 3 ধরনের ফল্ট আমি কয়বার পেলাম? কোন 3 ধরনের? এই যে 250 +50% থিন 250 বার। প্লেস, হ্যাঁ, -50% থিন প্লেস, +20% ন্যাপস, এই 3 ধরনের ফল্ট কয়বার পেলাম? 250 বার। তাহলে সেটাই 200 হচ্ছে আমার ইমপারফেকশন ইনডেক্স। বোঝা গেল? জি স্যার। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা আমাদের স্যার মূল 100 + 100 + 50 এগুলো কি এভারেজ মান? না, এভারেজের চাইতে কত বেশি হলে কোনটা +50? এটা? এই যে থিক প্লেস? না স্যার, সেকেন্ড লাইনটা। এটা? না, না। কয়টা ফল্ট পেলাম আমি? +50% থিক প্লেস পেয়েছি 100 টা, -50% থিন প্লেস পেলাম 100 টা। ধরে নাও +200% ন্যাপস পেয়েছি ও 50 আচ্ছা। টা। ঠিক আছে? তাহলে টোটাল কয়টা হচ্ছে ফল্ট পেলাম? 250 টা ফল্ট পেলাম। 250ই হচ্ছে তখন ইয়ার্নের ইমপারফেকশন ইনডেক্স। স্যার ইমপারফেকশন ইন্ডেক্সটা ভালো না খারাপ এটা কিভাবে বোঝা যাবে? ভালো না খারাপ বলতে অবশ্যই বোঝা যাচ্ছে যে যত বেশি ভালো হবে, সরি, ইমপারফেকশন ইনডেক্সের মান যত বেশি হবে, ইয়ার্নের মান তত খারাপ। তাই না? স্যার এটা নাই কোনো মানে এভারেজ নাই যে এতটুকুর মধ্যে থাকবে? কারণ স্যার ইয়ানের লেন্থ যত বাড়বে ইমপারফেকশন ইন্ডেক্স তো তত বৃদ্ধি পাবে। না, কারণ আমরা তো এই যে 1000 মিটার ফিক্স করে নিয়েছি। 1000 মিটারের সাপেক্ষে ইয়ার্নের প্রপার্টিটাকে 1000 মিটারের সাপেক্ষে আমরা হচ্ছে হিসাব করব। ও জি স্যার। ঠিক আছে? আর হ্যাঁ, ওইভাবে আসলে এভারেজ করে বলা যায় না। কারণ হচ্ছে এত ফ্যাক্ট এটার সাথে জড়িত। কারণ এটা ফাইবারের সাথে জড়িত। যে কোন ধরনের ফাইবার ব্যবহার করছো, কোন সেটিং এ মেশিন চালাচ্ছ, কি ফাইবার ব্যবহার করছো, কতটুকু ব্লেন্ড আছে, মেশিনের সেটিং গুলা কি, অনেক কিছুর উপর নির্ভরশীল। তবে হ্যাঁ, মোটামুটি এইটুকু দেখা যায়। সাধারণত মনে করো কার্ডেড ইয়ার্ন যদি হয়, সাধারণত কার্ডেড ইয়ার্ন হলে এভারেজ মানে ক্লিন ফাইবারের ক্ষেত্রে মোটামুটি 200 থেকে 300 এর মাঝামাঝি থাকে। আবার কম ডিয়ার্ন যদি হয় তখন হচ্ছে অনেক কমে যায়, প্রায় 60, 70, 80 এরকম নেমে যায় আরকি। এরকম একটা লিমিট মাথায় রাখা যেতে পারে। কিন্তু ওইভাবে আসলে ওভারঅল এভারেজ কখনোই হয় না। কারণ এটা অনেক কিছুর উপরে নির্ভরশীল। যে কোন জি ফাইবার স্যার। দিয়ে বানানো, কোন অরিজিনের ফাইবার, শুধু কটন হলেই চলবে না, কোন অরিজিন। কারণ একেক অরিজিনের মধ্যে একেক ধরনের হচ্ছে প্রপার্টি পাওয়া যায়। অনেক কিছুর উপর নির্ভরশীল। আচ্ছা। তো এই বিষয়টা যদি বুঝি তাহলে আমরা এখন গ্রাফে চলে যাব। আমরা তাহলে গ্রাফে চলে যাচ্ছি। ঠিক আছে? আমি ড্রয়িংটা মুছে ফেললাম। এই সূত্র দিয়ে কি আমরা ম্যাথ করব স্যার সামনে? এটা কি আর ম্যাথ হইল নাকি? এটা খালি যোগ করা। আচ্ছা, এখানে তাহলে আমরা চলে যাই। প্রথমে আমরা দেখি যে স্মল এ দিয়ে বোঝানো হচ্ছে ইয়ার্নের স্ট্রেংথ। তো ইয়ার্নের স্ট্রেংথ দেখা যাচ্ছে কি, তোমরা গ্রাফ নিশ্চয়ই এটা বোঝার কথা। গ্রাফটা বলছে এই যে এই নীল রঙের যেই দাগটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ইয়ার্নের স্ট্রেংথ এর গ্রাফ। তো এক্স অক্ষ বরাবর হচ্ছে নয়েল পার্সেন্টেজ, রিমুভাল অফ নয়েল পার্সেন্টেজ, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ইয়ার্ন কোয়ালিটির ইমপ্রুভমেন্ট। তাহলে অবশ্যই এখানে দেখে বোঝা যাচ্ছে যে আমরা যত বেশি হচ্ছে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করে দিচ্ছি, অর্থাৎ যত বেশি আমরা নয়েল রিমুভ করি তত বেশি কিন্তু আমাদের হচ্ছে
ইয়ার্নের স্ট্রেংথ ইমপ্রুভ করবে, কারণ ইমপ্রুভমেন্টের গ্রাফটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যদি 5% নয়েল রিমুভ করি তাহলে স্ট্রেংথের গ্রাফটা হচ্ছে স্ট্রেংথ কতটুকু বাড়বে, অ্যারাউন্ড মনে করো 3-4% বাড়বে। আর যদি 20% নয়েল রিমুভ করি, 20% নয়েল রিমুভ করলে এই এতটুকু বেড়ে গেল। ইয়ার্নের কোয়ালিটি অর্থাৎ স্ট্রেংথ নিয়ে যেহেতু কথা বলছি, স্ট্রেংথ এতটুকু বেড়ে গেল। কত পার্সেন্ট বাড়লো এটা বোঝার জন্য আমরা বাম দিকে এক ওয়াই অক্ষ বরাবর নিয়ে ঠেকাতে হবে গ্রাফটাকে, আমরা নিশ্চয়ই জানি এটা। এখানে এসে মোটামুটি মনে করো ঠেকবে, তখন হয়তো অ্যারাউন্ড 8% হচ্ছে বেড়ে যাবে আর কি স্ট্রেংথ। তার মানে বোঝা গেল আমরা যদি গ্রাফটা দেখে বোঝা যাচ্ছে যে নয়েল যত রিমুভ করব স্ট্রেংথের গ্রাফটা কিন্তু উপরের দিকে, অর্থাৎ স্ট্রেংথ তত বেশি ইমপ্রুভ করবে। যদি আমরা 20% নয়েল রিমুভ করি তাহলে হচ্ছে অ্যারাউন্ড 8%-এর মতো হচ্ছে আমরা স্ট্রেংথ বেশি পাবো। আশা করি এটা বুঝতে পেরেছি আমরা। এরপরে স্মল বি দিয়ে বোঝানো হচ্ছে ইয়ার্নের ইভেননেস। ইয়ার্নের ইভেননেস বোঝানো হচ্ছে স্মল বি দিয়ে। ইভেননেস এর গ্রাফটা হচ্ছে যে কালো রঙের ছোট ছোট ডট দিয়ে বোঝানো হচ্ছে, এটাও কিন্তু উপরের দিকে। তার মানে নয়েল যত রিমুভ করছি তত ইয়ার্নের হচ্ছে কোয়ালিটি বৃদ্ধি পাচ্ছে, কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হচ্ছে ইভেননেস এর দিক থেকেও। যেমন 20% যদি আমি নয়েল রিমুভ করতে পারি তাহলে দাগটা তো হবে এখানে। হ্যাঁ, তো কত পার্সেন্ট ইমপ্রুভ করলো বোঝার জন্য আমাকে ওয়াই অক্ষ বরাবর নিয়ে মিলাতে হবে, মনে করে এখানে আসবে, এই ধরো মোটামুটি এখানে, অর্থাৎ অ্যারাউন্ড উপরটা যদি 20 হয় তাহলে অ্যারাউন্ড 18%-এর মতো কিন্তু ইয়ার্নের ইভেননেস বেড়ে যাবে। যদি আমরা নয়েল 20% রিমুভ করি তাহলে অ্যারাউন্ড 18%-এর মতো কোয়ালিটি ইমপ্রুভ করবে ইভেননেস এর দিক থেকে, ইভেননেস বেড়ে যাবে 18%। যদি 10% নয়েল রিমুভ করি তাহলে ইভেননেস কতটুকু বাড়বে এটা দেখি। 10% হচ্ছে যদি আমরা ইভেননেস 10% নয়েল রিমুভ করলে ইভেননেস বাড়বে হচ্ছে অ্যারাউন্ড 12%-এর মতো, এরকম আর কি। সুতরাং ইভেননেস এর উন্নতি ঘটবে এটা বোঝা যাচ্ছে। সবচেয়ে বড় স্যার উন্নতিটা নয়েলটা কি? নয়েল কি? এই নয়েল কি তোমরা একটু কেউ বলে দাও তো, কার কার মনে আছে নাকি কারোরই মনে নাই? স্যার শর্ট ফাইবার যেগুলো ফেলে দেয়া হয়। ফাইবারের পার্সেন্টেজ। জি, কম করার সময় আমরা যতটুকু শর্ট ফাইবার হচ্ছে ফেলে দিচ্ছি সেটাই হচ্ছে কমবারের ওয়েস্ট, এবং কমবারের ওয়েস্টটাকে আমরা বলি হচ্ছে নয়েল। আশা করি উত্তর পেয়ে গেছো। তবে এটা তো মনে রাখা দরকার ছিল কারণ নয়েল তো খুবই পরিচিত শব্দ। যাই হোক, আশা করি এখন থেকে মনে রাখবে। আচ্ছা, তো 20% নয়েল রিমুভ করলে হচ্ছে এই হচ্ছে অবস্থা। তো 20% নয়েল রিমুভ করলাম, 20 নয়েল রিমুভ করলে স্মল সিটা কিন্তু হচ্ছে ইয়ার্নের ইমপারফেকশনের গ্রাফ। অর্থাৎ আমরা মাত্রই হচ্ছে ইয়ার্নের ইমপারফেকশন বলে আসছি এই জন্যই যে ইমপারফেকশন জিনিসটা কি। ইয়ার্নের ইমপারফেকশনের গ্রাফের দিক থেকে দেখলে দেখা যায় সবচেয়ে বিশাল একটা জাম্প দেখা যাচ্ছে। অর্থাৎ 20% যদি আমরা নয়েল রিমুভ করি তাহলে ইমপারফেকশনের দিক থেকে ইমপ্রুভমেন্ট হয় হচ্ছে অ্যারাউন্ড 65%, অ্যারাউন্ড 65%। এখন ইমপারফেকশনের দিক থেকে এই চিন্তায় যদি আমরা আসি যে ইমপারফেকশনের ক্ষেত্রে যদি হয় তাহলে 65% ইমপ্রুভমেন্ট মানে কি? ইমপারফেকশন কি ভ্যালু বেড়ে যাবে? বেড়ে কিন্তু যাবে না, কারণ আমরা বলেছি ইমপারফেকশন মানে হচ্ছে ফল্টের সমষ্টি। তো তার মানে যদি বলা হয় যে ইমপারফেকশনের দিক থেকে উন্নতি ঘটবে, ইমপারফেকশনের দিক থেকে উন্নতি ঘটবে, এর মানে হচ্ছে আমার ইমপারফেকশন ইনডেক্স কমে যাবে। ঠিক আছে? তো 65%, 20% নয়েল রিমুভ করলে 65% ইমপ্রুভমেন্ট ঘটবে। এই কথাটার মানে হচ্ছে আমি যদি নয়েল 20% রিমুভ করতে পারি তাহলে ইমপারফেকশন ইনডেক্সের ভ্যালু 65% কমে যাবে। কিন্তু এখানে কিন্তু লেখা আছে কোয়ালিটির ইমপ্রুভমেন্ট, এই যে এই লাইনটা খেয়াল করো, এ পার্সেন্টেজ বলা হচ্ছে ইমপ্রুভমেন্ট অফ ইয়ার্ন কোয়ালিটি ইন পার্সেন্টেজ, ইয়ার্ন কোয়ালিটির ইমপ্রুভমেন্ট ঘটবে। তো যেহেতু ইমপারফেকশন ইনডেক্স এমন একটা টার্ম, এটার সংখ্যা বাড়লে কোয়ালিটির মান বাজে হয়ে যায়, কোয়ালিটি খারাপ হয়ে যায়। তো আমরা এখান থেকে আসলে সিদ্ধান্তটা আসবো এরকম যে 20% নয়েল রিমুভ করলে 20% নয়েল যদি আমরা রিমুভ করি তাহলে অ্যারাউন্ড 65%
আচ্ছা, ইমপারফেকশন ইনডেক্সটা তাহলে আমরা বললাম যদি আমরা অ্যারাউন্ড 20% হচ্ছে নয়েল রিমুভ করি তাহলে 65% ইমপারফেকশন ইনডেক্সের ভ্যালু কম আসবে আর কি ইয়ার্নের মধ্যে। যেমনটা আমরা একটু আগে বলেছিলাম তখন যখন আমরা গ্রাফটা আঁকলাম যে যদি কার্ডের ইয়ার্নের মধ্যে ইমপারফেকশন যদি হয় তোমার মনে করো 250 বা হচ্ছে 280 বা 330, তো সেটা দেখা যাবে যে কম্বিং করলে 80-র দিকে হয়তো নেমে আসবে, 80, 85, 75 এরকম নেমে আসবে আর কি। যাই হোক, তাহলে আহ এই টপিকটা আমরা বুঝেছি কিনা এটা একটু বলো। এখানে কোনো প্রশ্ন আছে কি? না স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে পরের টপিকে চলে যাই। ইনফ্লুয়েন্স অফ দ্য কম্বিং অপারেশন অন কোয়ালিটি, এটা আমাদের হয়ে গেছে। টপিক নাম্বার 7 আমরা পড়বো কি আজকে? আজকে কতক্ষণ সময় বাকি? 9:48। ক্লাস কটা পর্যন্ত? ক্লাস হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে 10টা 15। 10টা 15। আচ্ছা, তো এখন আমাদের টপিক নাম্বার 7 যেটা নয়েল থিওরি অফ জেগাফ, এটা আমাদের টপিকটা একটু সময় লাগবে। তো আমি আজকে ক্লাসের মাঝখান থেকে নিয়ে এই টপিকটা শুরু করছি না, আমি টপিক নাম্বার 8-এ চলে যাব। তোমরা হচ্ছে কেউ একজন একটু যে আছো, তোমরা হচ্ছে এটা নয়েল থিওরি অফ জেগফ এই টপিকটা যে আমাদের পড়া হয় নাই, এটা একটু তোমরা তোমরা হচ্ছে ইয়ে করে রাখো, নোট করে রাখো, ঠিক আছে? এই টপিকটা নোট করে রাখো। আহ, আগামী ক্লাসে আমরা টপিক নাম্বার 7 থেকে শুরু করব। আজকে আমরা একটু জাম্প করে টপিক নাম্বার 8-এ চলে যাচ্ছি। তার আগে অ্যাটেন্ডেন্সটা দিয়ে নেই। টপিক নাম্বার 8 আমি বলেছি যে তোমরা একটু নোট ডাউন করে রেখো যে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে টপিক নাম্বার 7 ওইটা ইনশাআল্লাহ পড়বো। ওইটার জন্য আমাদের একটু লম্বা সময়ের দরকার। টপিক নাম্বার 8-এ চলে যাই আমরা। আচ্ছা, এটা শিরোনাম হচ্ছে ইনফ্লুয়েন্স অফ মেশিন কম্পোনেন্টস এন্ড সেটিংস। ইনফ্লুয়েন্স অফ মেশিন কম্পোনেন্টস এন্ড সেটিংস অন কম্বিং, অর্থাৎ আমাদের হচ্ছে কম্বার মেশিনের ডিফারেন্ট মেশিন কম্পোনেন্ট এবং হচ্ছে আমাদের কম্বার মেশিনের বিভিন্ন সেটিং এর কি কি প্রভাব আছে, এটা নিয়ে একটু অল্প কিছু কথা। প্রথম হচ্ছে যেই সেটিংটা নিয়ে আমরা কথা বলবো, এই সেটিংটা হচ্ছে ফিড ডিসটেন্স মুভড পার সাইকেল, অর্থাৎ এক সাইকেলে কতটুকু ফিড দেয়া হয়। এটা কিন্তু আমাদের একটা ফিড, একটা সেটিং, মেশিন সেটিং। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে গত ল্যাব ক্লাসে আমরা হচ্ছে কিছু সেটিং প্যারামিটার নিয়ে কথা বলেছিলাম কম্বার মেশিনের, যে কোন সেটিং প্যারামিটার হচ্ছে বাড়ালে কমালে কি কি প্রভাব আসে, এই ধরনের হচ্ছে একটা আলোচনা সেখানে ছিল। তো এই ক্ষেত্রে আলোচনার মধ্যে ফিড ডিসটেন্স মুভড পার সাইকেল, তো এটা দিয়ে আসলে মূলত বোঝানো হয়েছে ফিড, যে আমরা জানি যে এ থেকে কে পর্যন্ত আমরা সিকোয়েন্স পড়েছিলাম, ওই 10টা সাইকেল মিলে হচ্ছে আমরা সেটাকে বলি, সরি, ওই 10টা সিকোয়েন্স মিলে আমরা বলি হচ্ছে একটা সাইকেল, একটা নিপিং সাইকেল বা একটা কম্বিং সাইকেল। আমরা হচ্ছে যদি বলি ফিট পার নিপ হচ্ছে মেশিনের 400, তার মানে হচ্ছে এই 10টা সিকোয়েন্স মিলে যে একটা সাইকেল হলো, এই সাইকেলটা 1 মিনিটে 400 বার রিপিট করে। যদি আমরা বলি নিপস পার মিনিট মানে হচ্ছে 400। তো
তো ফিড মানে হচ্ছে এই যে 1 মিনিটে 400 বার নিপিং করলো, প্রত্যেকবার নিপিং এর সময় অর্থাৎ প্রত্যেকবার সাইকেলের সময় ফিড রোলার কিছু না কিছু ফিড দেয়। কতটুকু পরিমাণে? আমাদের বইতে লেখা ছিল 4.3 থেকে 6.7, এটাকে আমরা এইভাবে বলেছিলাম যে 5 to 7 মিলিমিটার হচ্ছে সে ফিড দেয়। এইটুকু পরিমাণে সে হচ্ছে ফিড দিয়ে যায় প্রত্যেকবার নিপিং সাইকেলের সময়ই। তো নিপিং সাইকেল মানে কিন্তু হচ্ছে ওই 10টা সিকোয়েন্স ঘটে একবার সাইকেল, ওইটাকেই নিপিং সাইকেল বলে। নিপিং সাইকেল কিন্তু বলতে শুধুমাত্র ওই শুধু নিপিং সিকোয়েন্সকে বোঝানো হচ্ছে এরকম না। যখন আমরা বলি নিপিং সাইকেল তখন হচ্ছে এর মানে ওই এ থেকে কে পর্যন্ত যে 10টা সিকোয়েন্স ছিল, 10টা সিকোয়েন্সের হচ্ছে প্রত্যেকটাকেই তখন বোঝানো হচ্ছে। তো এখানে ফিড ডিসটেন্স মুভড পার সাইকেল মানে হচ্ছে ফিড কতটুকু ফিড দেয়া হচ্ছে আরকি। তো ইফেক্ট কি? ইফেক্ট হচ্ছে ফিড যত বেশি হবে, প্রোডাকশন তত বেশি বাড়বে এবং কোয়ালিটি তত ফল ডাউন করবে। এখানে অ্যারো চিহ্ন দিয়ে এই জিনিসটাকেই বোঝানো হচ্ছে। ফিড যত বেশি বাড়বে অর্থাৎ আমি 5 মিলিমিটারের জায়গায় যদি আমি 6 মিলিমিটার হচ্ছে ফিড দিতে শুরু করি, তাহলে প্রোডাকশন অবশ্যই বাড়বে। এখন তোমার কাছে মনে হতে পারে যে 1 মিলিমিটার হচ্ছে ফিড বেশি দেওয়া, এটা এমন কি বা বেশি দেওয়া? কারণ 1 মিলিমিটার তো খুবই ক্ষুদ্র একটা জিনিস, খুবই অল্প পরিমাণ। তো তোমাকে আমি তখন এই ক্ষেত্রে অবশ্যই নিপস পার মিনিটের কথা মনে করিয়ে দিব। যেমন যদি এরকম হয় নিপস পার মিনিট 400, তার মানে 1 মিনিটে 400 বার হচ্ছে তোমার নিপিং হচ্ছে। তো সেই ক্ষেত্রে 400 বার নিপিং। তো একবার নিপিং এ 1 মিলিমিটার বেশি ফিড দিচ্ছ। তাহলে 400 নিপিং এ কিন্তু 400 মিলিমিটার বেশি ফিড দেয়া হয়ে যাচ্ছে। অর্থাৎ 1 মিনিটে প্রায় 0.4 মিটার 1 মিনিটে 0.4 মিটার বেশি ম্যাটেরিয়াল ইনপুট হচ্ছে কমবারে। তো কম না কিন্তু বেশ বেশি। তার মানে হচ্ছে তোমার প্রায় 5 মিনিটে 2 মিটার হয়ে যাচ্ছে। 5 মিনিটে 2 মিটার। তার মানে কমবার যদি হচ্ছে তোমার ১ ঘন্টা চালু থাকে তাহলে প্রায় 24 মিটার বেশি তোমার ফিড হয়ে যাচ্ছে। তো বেশ উল্লেখযোগ্য পরিমাণ কিন্তু। তো ফিড যদি বেশি দেই প্রোডাকশন বাড়বে। কারণ ল্যাব মেশিনের ভিতরে ঢুকে যাচ্ছে বেশি। সুতরাং প্রোডাকশনও বেশি হবেই। তারপরে হচ্ছে কোয়ালিটি ফল ডাউন করবে। কোয়ালিটি ফল ডাউন করার কারণ কি? মোটামুটি এভাবে বোঝা যেতে পারে যে হচ্ছে আ আমরা যদি ফিড ম্যাটেরিয়াল এর পরিমাণ বেশি দেই তাহলে কম্বিং সেগমেন্টের জন্য এই বেশি পরিমাণ ফাইবারকে আঁচড়ানোটা কঠিন হয়ে যায়। যদি আমি ফিড বেশি দিয়ে দেই তাহলে কম্বিং সেগমেন্টের জন্য নিখুঁতভাবে সমস্ত ফাইবার গুলিকে কম করাটা কঠিন হয়ে যায়। এইজন্য তখন হচ্ছে কোয়ালিটি ফল ডাউন করে। ২ নাম্বার পয়েন্টে লিখা আছে টাইপস অফ ফিড। এখানে এসে আমরা নতুন আরেকটা হচ্ছে টার্মের সাথে পরিচিত হব। যে এই যে আমরা কম্বিং এর মধ্যে ফিড সিকোয়েন্স দেখলাম, ফিডের ক্ষেত্রে কিন্তু এখানে ২ ধরনের হচ্ছে ফিড হতে পারে। ২ ধরনের ফিড হতে পারে। একটা হচ্ছে ফরওয়ার্ড ফিড, আরেকটা হচ্ছে ব্যাকওয়ার্ড ফিড। তো ফরওয়ার্ড ফিড কাকে বলে? ফরওয়ার্ড ফিড বলে হচ্ছে আ এখানে ফরওয়ার্ড ফিড এবং ব্যাকওয়ার্ড ফিড এই ২ টা জিনিসকে বোঝার জন্য আমাদেরকে ২ টা সিকোয়েন্সের কথা মাথায় নিয়ে আসতে হবে। একটা হচ্ছে নিপার্স ফরওয়ার্ড সিকোয়েন্স। আরেকটা হচ্ছে নিপার্স ব্যাকওয়ার্ড সিকোয়েন্স। তো নিপার্স ফরওয়ার্ড সিকোয়েন্সে কি হতো? মাত্রই কম্বিং হয়ে গেল, এই অবস্থায় নিপাররা হচ্ছে মাত্রই কম্ব করা ল্যাবটাকে নিয়ে তারা হচ্ছে ডিটাচিং রোলারের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করত। এটা ছিল হচ্ছে নিপার্স ফরওয়ার্ড। আর আরেকটা ছিল হচ্ছে নিপার্স ব্যাকওয়ার্ড। নিপার্স ব্যাকওয়ার্ড কাকে বলে? নিপার্স ব্যাকওয়ার্ড হচ্ছে নিপাররা যখন হচ্ছে পিছনের দিকে ফেরত আসা শুরু করে। এই ঘটনাটা ঘটে যখন আমাদের ডিটাচিং হয়ে যায়, পিসিং হয়ে যায়, ডিটাচিং হয়ে যায়, তখন হচ্ছে নিপার্সরা পিছনের দিকে ব্যাক করতে আরম্ভ করে। ওটাকে বলে নিপার্স ব্যাকওয়ার্ড। তো ফিড রোলার কখন ফিড দিচ্ছে? এটার উপর ভিত্তি করে হচ্ছে টাইপস অফ ফিড নির্ধারিত হয়। যদি নিপাররা ফরওয়ার্ডে মুভমেন্টে যেতে যেতে ফিড রোলার ফিড দেয়, আমি আবারও বলি, নিপাররা ফরওয়ার্ড মুভমেন্টে যাওয়ার সময় যেতে যেতেই যদি ফিড রোলার ফিড দিয়ে দেয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে ফরওয়ার্ড ফিড। আর নিপাররা যখন ব্যাকওয়ার্ডে আসছে, আস্তে আস্তে ফিড রোলার হচ্ছে ফিড দিয়ে দিল, তখন সেটাকে আমরা বলি হচ্ছে ব্যাকওয়ার্ড ফিড। ঠিক আছে? তো নিপাররা যখন ব্যাকওয়ার্ডে আস্তে আস্তে ওই অবস্থায় হচ্ছে ফিড রোলার ফিড দেয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে ব্যাকওয়ার্ড ফিড। তাহলে সিকোয়েন্স অনুযায়ী যে কোন সিকোয়েন্সে গিয়ে ফিড রোলার ফিড দিচ্ছে এটার উপর ভিত্তি করে ২ টা ভাগে ভাগ করা হয়। হয় ফরওয়ার্ড ফিড অথবা ব্যাকওয়ার্ড ফিড। মেশিনে ২ ধরনের পদ্ধতি চালু থাকে। যেকোনো একটা বেছে নিতে হয় আরকি। হয় আমরা ফরওয়ার্ড ফিডে মেশিন চালাবো বা হচ্ছে ব্যাকওয়ার্ড ফিডে মেশিন ব্যবহার করব। তো কিছু বৈশিষ্ট্য আছে অবশ্য, যেমন ফরওয়ার্ড ফিডের ক্ষেত্রে বলা হচ্ছে ফরওয়ার্ড ফিড সিস্টেম যদি আমরা ব্যবহার করি তাহলে হচ্ছে প্রোডাকশন বেশি হয়।
এবং ব্যাকওয়ার্ড ফিড যদি আমরা ব্যবহার করি তাহলে হচ্ছে কোয়ালিটির দিক থেকে ভালো পাওয়া যায়, কিন্তু প্রোডাকশনের দিক থেকে ছাড় দিতে হবে। আর ফরওয়ার্ড ফিডের ক্ষেত্রে প্রোডাকশন বেশি হবে কিন্তু কোয়ালিটির দিক থেকে ছাড় দিতে হবে। আর যদি মাথায় এই প্রশ্নটা আসে যে কেন ফরওয়ার্ড ফিডে প্রোডাকশন বেশি, কেন ব্যাকওয়ার্ড ফিডে কোয়ালিটি বেশি, তাহলে আমাদেরকে আগামী ক্লাসে আমরা যে হচ্ছে নয়েল থিওরির যে টপিকটা আমরা ইনশাল্লাহ পড়বো, ওই নয়েল থিওরি টপিক পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। এরপরে 3 নাম্বার পয়েন্টে চলে আসি। 3 নাম্বার পয়েন্টে বলা হচ্ছে ডিটাচমেন্ট সেটিং। এটাও একটা হচ্ছে আমাদের কম্বার মেশিনের একটা সেটিং প্যারামিটার। ডিটাচমেন্ট সেটিং এর ডেফিনিশন হচ্ছে ঠিক ডান দিকে নিচের ডায়াগ্রামটা যদি আমরা দেখি, হ্যাঁ, এখানে যেমন উপরের এইটা হচ্ছে টপ নিপার, নিচেরটা হচ্ছে বটম নিপার, এখানে যে গোল বৃত্ত দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফিড রোলার, এবং ফিড রোলার নিপার পাড়ি দিয়ে যে একজোড়া রোলার দেখা যাচ্ছে, সেই একজোড়া রোলারকে আমরা বলি হচ্ছে ডিটাচিং রোলার। যদিও ডিটাচিং রোলার 2 জোড়া, কিন্তু এখানে বোঝানোর জন্য এক জোড়া দেখালেই যথেষ্ট, তাই এক জোড়ায় দেখানো হচ্ছে। ডিটাচিং রোলার কিন্তু সাধারণ অবস্থায় এরা হচ্ছে 2 জোড়া, এক জোড়া না। এখন ডিটাচমেন্ট সেটিং বলে হচ্ছে নিপার থেকে শুরু করে ডিটাচিং রোলারের মধ্যবর্তী দূরত্ব, এবং ডিটাচিং রোলারের নিপ পয়েন্ট বলে হচ্ছে ওই জায়গাটাকে দুইটা ডিটাচিং রোলার কিন্তু একটা জায়গায় একত্রিত হয়ে গেছে, যে মাঝখানের এইটুকু জায়গায় এসে দুইটা ডিটাচিং রোলার একসাথে হয়ে যায়। দুইটা রোলার যেই পয়েন্টে একসাথে হচ্ছে, দুইটা রোলার যেই পয়েন্টে একসাথে হচ্ছে ওটাকে আমরা বলি হচ্ছে নিপিং পয়েন্ট। তো ওটা হচ্ছে টপ নিপার আর বটম নিপাররা হচ্ছে এখানে, আর ডিটাচিং রোলারের নিপিং পয়েন্ট হচ্ছে এই অবস্থান। তো এই দুইটার মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ ডিটাচমেন্ট সেটিং হচ্ছে নিপার এবং ডিটাচিং রোলারের নিপিং পয়েন্টের মধ্যবর্তী দূরত্বই হচ্ছে ডিটাচমেন্ট সেটিং। আমি আবারও বলি, নিপার এবং ডিটাচিং রোলারের নিপ পয়েন্টের মধ্যবর্তী যে দূরত্ব এখানে ই দিয়ে বোঝানো হয়েছে, এই ইটাই হচ্ছে এখানে ডিটাচমেন্ট সেটিং। এখন মাথায় আরেকটা প্রশ্ন আসতে পারে যে টপ নিপার এবং বটম নিপার, এই টপ নিপার এবং বটম নিপারের হচ্ছে পজিশন কিন্তু ফিক্সড না মোটেও। তারা কখনো নিপার্স ফরওয়ার্ডের সময় সামনে চলে আসে, আবার যখন নিপার্স ব্যাকওয়ার্ডে যায় তখন নিপাররা হচ্ছে পিছনের দিকে চলে যায়। তো এখন নিপার্স ফরওয়ার্ড এবং নিপার্স ব্যাকওয়ার্ড এই দুইটা হচ্ছে যে সিকোয়েন্স, এই দুইটা সিকোয়েন্সের ক্ষেত্রে তো হচ্ছে দূরত্ব আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তাই না? তো তাহলে কোন দূরত্বটা নিপারের সাথে ডিটাচিং রোলারে, কোন দূরত্বটা আমরা বেছে নিব? কারণ নিপাররা এক এক সময় এক এক জায়গায় থাকে। উত্তর হচ্ছে নিপারের সবচাইতে সামনের অবস্থান, মোস্ট ফরওয়ার্ড পজিশন। নিপারের মোস্ট ফরওয়ার্ড পজিশন থেকে ডিটাচিং রোলারের যে দূরত্ব সেটাই হচ্ছে ডিটাচমেন্ট সেটিং। অথবা এইভাবে বলা যেতে পারে ডিটাচিং রোলার এবং হচ্ছে নিপারের সর্বনিম্ন দূরত্বটাই হচ্ছে ডিটাচমেন্ট সেটিং। এটাকে আমরা ই দিয়ে প্রকাশ করি। তো এটার সাথে নয়েলের বেশ একটা সম্পর্ক আছে, যে ডিটাচমেন্ট সেটিং আমি যত বেশি বাড়াবো, অর্থাৎ হচ্ছে নিপার থেকে ডিটাচমেন্টের মধ্যবর্তী দূরত্ব যত বেশি আমরা বাড়াবো, মোস্ট ফরওয়ার্ড পজিশনের দূরত্ব আমরা যত বেশি বাড়াবো তত বেশি আমার নয়েলটা বেশি হবে। এটাও, এই প্রশ্নটার উত্তরের জন্য আমাদেরকে নয়েল থিওরি পড়া পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে, যে কেন ই এর মান বাড়ালে হচ্ছে নয়েলের মান বেড়ে যায়। এটার জন্য আমাদেরকে হচ্ছে আগামী ক্লাসে অপেক্ষায় থাকতে হবে। আপাতত আমরা রেজাল্টটা জেনে নিলাম যে ই এর মান আমরা যত বেশি বাড়াই ততই হচ্ছে নয়েল পার্সেন্টেজ বেড়ে যায়। আশা করি এই 3টা পয়েন্ট বুঝেছি। আমরা পরবর্তী হচ্ছে পয়েন্টে চলে যাই। নাম্বার 4, আগের 3টা ছিল কিন্তু সেটিং, মেশিন সেটিং। ফিড, এটাও একটা সেটিং প্যারামিটার। কোন ধরনের ফিড নিব, ফরওয়ার্ড ফিড না ব্যাকওয়ার্ড ফিড, এটাও একটা সেটিং প্যারামিটার। ডিটাচমেন্ট সেটিং, এটাও একটা সেটিং প্যারামিটার। 4 এবং 5 এই দুইটা হচ্ছে মেশিন কম্পোনেন্টের সাথে সম্পর্কিত। 4 নাম্বার হচ্ছে নাম্বার অফ পয়েন্টস অন দ্য কম্প। তোমরা হচ্ছে এই ডান দিকে উপরের ছবিটা যদি খেয়াল করো, ডান দিকে উপরের ছবিটা যদি হচ্ছে তোমরা খেয়াল করো, তাহলে দেখা যাচ্ছে এখানে যে একটা কম্বিং সেগমেন্ট, এটাই কিন্তু কম্বিং সেগমেন্ট। আমরা সবসময় বলতাম যে সার্কুলার কম্বের পুরো অংশ জুড়ে ওয়্যার থাকে না, অল্প কিছু অংশ জুড়ে হচ্ছে ওয়্যার বসানো হয়, সেই ওয়্যারটাকেই বলা হয় হচ্ছে কম্বিং সেগমেন্ট। আমার এখানে
কম্বিং সেগমেন্টের একটা ছবি দেওয়া আছে এবং দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আলগা একটা ম্যাটেরিয়াল যেটাকে সার্কুলার কম্বের উপরে হচ্ছে বসানো হবে আর কি। তো 4 নাম্বার পয়েন্টে বলা হচ্ছে নাম্বার অফ পয়েন্টস অন দ্য কম্ব, অর্থাৎ এই কম্বিং সেগমেন্টে নাম্বার অফ পয়েন্ট কতগুলি। নাম্বার অফ পয়েন্ট বলতে বোঝানো হচ্ছে ওয়্যার কতগুলি, ঠিক আছে? ওয়্যার বলতে দাঁত কতগুলো আর কি, সোজা কথায় একেবারে খাঁটি বাংলায় বললে দাঁত কতগুলি থাকবে চিরুনির গায়ে, এটাই বলা হচ্ছে নাম্বার অফ পয়েন্টস অন দ্য কম্ব। আচ্ছা, এটা উত্তর হচ্ছে আমরা কম্বিং সেগমেন্টের মধ্যে ওয়্যার যত বেশি ব্যবহার করব, কম্বিং সেগমেন্টে ওয়্যার যত বেশি ব্যবহার করব তত বেশি হচ্ছে আমাদের কম্বিং এর মানটা ভালো হবে। এমনকি আমাদের টপ কম্বের ক্ষেত্রেও হচ্ছে তাই। টপ কম্বের ক্ষেত্রেও আমরা হচ্ছে যেমন টপ কম্বে সাধারণত প্রতি সেন্টিমিটারের মধ্যে হচ্ছে 25টা থেকে 30টার মতো নিডল থাকে। তো এটার সংখ্যাও আমরা যত বেশি ব্যবহার করব আমার হচ্ছে কম্বিং এর মানটা তত বেশি ভালো হবে, অর্থাৎ শর্ট ফাইবার তত বেশি আটকে যাবে। নাম্বার 5, ডেপথ অফ পেনিট্রেশন অফ টপ কম্ব, অর্থাৎ টপ কম্ব যে মূল ফাইবারের মধ্যে পেনিট্রেট করবে তার ডেপথ কতটুকু হবে। এই প্রসঙ্গটা আসলো এই কারণে যে যেমন আমি বাম পাশে একটা ছবি দিয়ে রেখেছি এখানে, খেয়াল করো, এটা হচ্ছে ঠিক টপ কম্বিং এর আগ মুহূর্তে। তোমাদের নিশ্চয়ই মনে পড়ে টপ কম্ব কিন্তু এই ল্যাবকে ভেদ করে নিচে চলে যায়। আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলামও যে হচ্ছে টপ কম যে হচ্ছে ল্যাবকে পেনিট্রেট করে ভিতরে চলে যায় এবং বের হয়ে আসে, নিচ দিয়ে বের হয়ে আসে, নিচ দিয়ে হচ্ছে তাকে দেখা যায়, টপ কমকে দেখা যায়। তো এরকম যদি হয়, যেমন এটা হচ্ছে আমার ল্যাব, কিন্তু টপ কম উপর থেকে নামলো কিন্তু হচ্ছে শুধুমাত্র উপরের মাথাটা ছুঁয়ে থাকলো, ঠিক আছে? একদম বেশি ভিতরে সে নেমে যায় নাই। তখন হবে কি, যদি উপরের মাথা ছুঁয়ে থাকে তাহলে উপরের লেয়ারটা কেবলমাত্র কম হবে, কিন্তু নিচের দিকের লেয়ারের ফাইবার গুলি কিন্তু টপ কম্বের থেকে বঞ্চিত হয়ে যাবে। তো তখন হচ্ছে আমার কম্বিং এর কোয়ালিটি হচ্ছে মোটেও ভালো পাওয়া যাবে না। উপরের দিকের ফাইবার গুলির ক্ষেত্রে হয়তো কম্বিংটা ভালো হবে, কিন্তু ল্যাব কিন্তু বেশ মোটা, 76 গ্রাম পার মিটার বা 80 গ্রাম পার মিটার, বেশ মোটা একটা ল্যাব। তো এই ল্যাবের উপর থেকে নিচ পর্যন্ত যদি আমি চাই যে সবগুলা ফাইবারই হচ্ছে কম্বিং হয়ে যাক পারফেক্টলি, তাহলে হচ্ছে টপ কম্বের জন্য কাজ হচ্ছে টপ কমকে অবশ্যই ল্যাবকে টোটালি পেনিট্রেট করে নিচে নামতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে টপিক নাম্বার 6, পিসিং। পিসিং এর ক্ষেত্রে এই পয়েন্টে আমরা আপাতত যাচ্ছি না, আমরা 1 2 3 4 5 এই 5টাই আমাদের হচ্ছে প্রিপারেশনের মধ্যে থাকলেই চলবে। আচ্ছা, এখন এই 1 2 5 এই 5টা টপিককে আমরা বুঝেছি কিনা এটা একটু আমাকে বলো। স্যার 5 নাম্বারটা একটু বলেন। 5 নাম্বারটা হচ্ছে, আচ্ছা, অন্য কোনো সমস্যা 5 নাম্বার ছাড়া? আর অন্য কোনো পয়েন্ট নিয়ে কি সমস্যা আছে কারো? বাকিগুলা কি আমরা বুঝেছি? না স্যার, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুধু 5 নাম্বার পয়েন্ট নিয়ে আমরা আবার কথা বলি। 5 নাম্বার পয়েন্ট বলতে বোঝানো হচ্ছে ডেপথ অফ পেনিট্রেশন, অর্থাৎ টপ কম্প যে নিচে এসে ল্যাবকে সে পেনিট্রেট করবে এটা ডেপথ কেমন হওয়া উচিত। তো এর আগে আমরা ভিডিওতে দেখেছিলাম যে টপ কম্পকে অবশ্যই একদম ল্যাবকে ভেদ করে নিচে নেমে যেতে হবে, এটা আমরা ভিডিওতে দেখেছি। তোমরা একটু আগের ক্লাসগুলি ভিডিওতে দেখলে দেখবা যে মূল ভিডিওতে এরকম আছে যে আমার এই হাতটা যদি ল্যাব হয় তাহলে উপর থেকে টপ কম যদি নেমে আসে তাহলে সে ল্যাবের ভিতরে তো ঢুকবেই, একদম ছেদ করে নিচে নেমে যেতে হবে। কেন যেতে হবে? যদি এরকম হলো টপ কম উপর থেকে নামলো, ল্যাব ছুঁয়ে গেল কিন্তু নিচে নামলো না, ল্যাব কেবলমাত্র ছুঁয়ে গেলে হবে কি, উপরের ফাইবারটুকু, ল্যাবের উপরের অংশটুকুই কেবলমাত্র হচ্ছে টপ কম হবে। কিন্তু সে যদি ভেদ করে নিচে না নেমে যায় তাহলে কিন্তু নিচের অংশটা হচ্ছে টপ কম্বিং থেকে বঞ্চিত হবে। সুতরাং পয়েন্টটা হচ্ছে এরকম যে অবশ্যই টপ কমকে ল্যাব যেটা ছিল ল্যাবকে অবশ্যই টোটালি পেনিট্রেট করতে হবে, উপরের দিক থেকে কেবলমাত্র ছুঁয়ে গেলে চলবে না। তাতে করে উপরের ফাইবারগুলি কম হবে কিন্তু নিচের ফাইবারগুলি কিন্তু কম্বিং থেকে হচ্ছে রেহাই পেয়ে যাবে, সুতরাং আমার মান কমে যাবে। আশা করি বুঝতে পেরেছো। জি স্যার। আচ্ছা, তো তাহলে 8 নাম্বার, যেমন তোমাদের সিলেবাসে এখানে 5টা পয়েন্টে আমি লিখেছি। টপিক নাম্বার 6 যেটা পিসিং, ওইটা নিয়ে, ওইটা আমাদের সিলেবাসে হচ্ছে বিশেষ নাই। আমরা হচ্ছে চ্যাপ্টারের মোটামুটি শেষের দিকে। স্যার আজকে এতটুকুই থাকুক।
আজকে এতটুকুই থাকবে? জি স্যার। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসের জন্য তোমাদের হচ্ছে যেটা থাকলো, নেক্সট ক্লাসে যে নয়েজ 7 থিওরি, নাম্বার টপিক। হ্যাঁ 7 নাম্বার টপিক, ওইটা একটু আমাকে মনে করায় দিতে হবে কিন্তু, ঠিক আছে? আবার দেখো আমার জন্য ওই গত ক্লাসে তোমাদের আবার প্লেলিস্ট থেকে ভিডিও খুঁজে বের করতে না হয়। কেউ একজন একটু খাতায় হচ্ছে লিখে রাখো, তাহলেই আমার মনে হয় সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।